নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচন এখানকার মানুষ লোকসভা নির্বাচনে ভারতবর্ষের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। একথা সারা দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিরা অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রী নিজের স্বামী পারকালা সীতারামন, অর্থমন্ত্রী নিজের স্বামীর নাম পারকালা সীতারামন। সেই পারকালা সীতারামন বলছে যে মোদী যদি ক্ষমতায় আসে ভারতবর্ষের মানচিত্র পাল্টে যাবে। মোদী যদি ক্ষমতায় আসে দেশের সংবিধান পাল্টে যাবে। মোদী যদি ক্ষমতায় আসে ভারতবর্ষের রাষ্ট্রের চরিত্র পাল্টে যাবে। একথা আমি না, ভারতবর্ষের যিনি আজকের এই সরকারের অর্থমন্ত্রী তার নিজের স্বামী একথা বলেছে। আপনাদের অর্থাৎ আপনার যারা ভোটার তাদের উপর আপনাদের মতামতের শক্তি এতটাই তীব্র যে একদিন আপনাদের এই মতামতের শক্তি ব্রিটিশকে ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য করেছিল, তার ক্ষমতায় এনেছিল। আজকে যখন ভারতবর্ষের কোন দেশটার অস্তিত্ব বিপন্ন, তখন আপনাদের এই শক্তি ভারতবর্ষকে রক্ষা করতে পারে। এ দেশ গড়েছে সকলে মিলে, এ দেশ রক্ষা করছে সকলে মিলে, এ দেশ রক্ষা করবে সবাই মিলে। এ দেশ হিন্দুর নয়, এ দেশ মুসলমানের নয়, এ দেশ শিখ বা খ্রিস্টানের নয়, এ দেশ তাদের যারা এ দেশের অধিবাসী অর্থাৎ সারা ভারতবর্ষের মানুষ। একটা রাজনৈতিক দল বলে আমি 400 আসনের বেশি জিততে পারব, কি করে বলে? মানুষের ভোট কারো পকেটে টাকা ফিক্সড ডিপোজিট নয়, ভোট কারো পেটেন্ট করার সম্পত্তি নয় যে আমি চাইলাম আর খরচ করে দিলাম, চাইলাম না আর রেখে দিলাম, তা নয়। মানুষের মতামত একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। আজকে যারা 400 পারের গল্প করছে, এ দেশের স্বাধীনতার জন্য তাদের বিন্দুমাত্র অবদান ছিল না। এ ভারতবর্ষকে স্বাধীনতার জন্য এই বিজেপি পার্টির সেদিন যারা তাদের পূর্বপুরুষ ছিল, তারা কখনো স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনার মেরা বাঙালি বাদ ভালো বলে না, এক সময় কংগ্রেস এবং সমস্ত শক্তি মিলে ব্রিটিশের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। আজ কংগ্রেস এবং সমস্ত ধর্মের পক্ষে শক্তি মিলে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে গদ্দি ছাড়ো আন্দোলন শুরু হোক, এবং সেই সুযোগ আমাদের কাছে এসেছে। একদিনে সেদিন ভারতবর্ষ तलाश कर, तुझे अगर दरिया मिल जाए तो समंदर की तलाश कर। पत्थर की चोट पे पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर। আমাদের দীর্ঘস্থায়ী লড়াই, এটা মতাদর্শের লড়াই, বিচারের লড়াই। এই লড়াই আমাদের চলছিল, আজও চলছে। আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যখন ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজনৈতিক দল তারা বসে ঠিক করল যে বিজেপিকে ক্ষমতা থেকে তাড়াতে জোট করা দরকার, সেই জোটের নাম দেওয়া হল ইন্ডিয়া। সেই জোটে সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামিল হয়েছিলেন। সেই মমতা ব্যানার্জি কোন কারণ না দেখিয়ে হঠাৎ করে বললেন আমি ইন্ডিয়া জোটে থাকব না। আমরা জানি হঠাৎ করে কিছু হয় না, যখন কোনো কাজ হয় পিছনে কারণ তো থাকে। দিদি চালাক, দিদি জানে কখন ধরতে হয় কখন ছাড়তে হয়। করে বলেছিলেন
যে ইন্ডিয়া জোটের নাম দিলাম আমি, রাহুল গান্ধীকে তিনি নেতা বললেন, সেই মমতা ব্যানার্জি এখন আমাদেরকে হারাতে বাংলা জুড়ে নেমে পড়েছেন। শুধু এখানে নয়, সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসকে বলছেন কংগ্রেসের দ্বারা কিছু হবে না। সেদিন ঠিক ছিল কংগ্রেস, আজ কংগ্রেসকে ভালো লাগছে না। ইয়ে হামে থোড়া সোচনা পারে। যখন ইন্ডিয়া জোট ভারতবর্ষ জুড়ে দানা বাঁধছে, পাটনা, বেঙ্গালুর, মুম্বাই মিটিং হচ্ছে একের পর এক, তখন বিজেপি এবং মোদী ঘাবড়িয়ে গেছে। বিজেপিকে একসঙ্গে মিলেমিশে গঠবন্ধন সরকার করতে হচ্ছে। যদি বলেন কেন, তার কারণ একটাই, আজ দেখেছেন বাম কংগ্রেস একজোট হয়েছে, যেটা কিছুদিন আগেও অনেকে ভাবতে পারত না। পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস একজোট হওয়ার জন্য আমি 2016তেও ওকালতি করেছিলাম, সমর্থন করেছিলাম, আজও করছি। এবং যখন বাম কংগ্রেস একজোট হয়েছে, তখন বাংলা জুড়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে শক্তি, যে মানুষ, তারা একত্র হয়ে কংগ্রেস বামকে সমর্থন করতে উদ্যোগী হয়েছে। এবং আমি বলে দিলাম, আগামী লোকসভায় কংগ্রেসের সাফল্যের পর, কংগ্রেস বামের সাফল্যের পর তৃণমূল দল ভেঙে চুরচুর হয়ে যাবে। বহু তৃণমূলের নেতা আমাকে ফোন করে বলে যে দাদা, ভোটটা হতে দিন, রেজাল্টটা ভালো করুন, আমরা কংগ্রেসের লোক কংগ্রেসে ফিরবো, কোনো চিন্তা নাই। সেই দিন মমতা ব্যানার্জি কোনো উপায় থাকবে না। বিজেপি আর তৃণমূল এ বাংলায় জোট সরকার করবে। তাই এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্য বিজেপি হাজির ময়দানে, দিদিও হাজির ময়দানে। হাতিয়ার কি? নাগরিক আইন, এনআরসি, আর কোনো হাতিয়ার নাই। 2021 সালে নাগরিক আইন আর এনআরসির নাম করে বৈতরণী পার হয়ে গেল। আবার 2024-এ সেই একই কথা বলে বৈতরণী পার হতে চাইছে। কোথায় গেল নাগরিক আইন, কোথায় গেল এনআরসি? নির্বাচনের পর নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে 2019 সালে পারিত হয়েছে, পেশ হয়েছে, পাস হয়েছে। মুসলমানদের সব মুসলমানকে এনআরসি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। কোথায় বলছে? পার্লামেন্টে বলছে, বাইরে বলছে, সব জায়গায়। তো আমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, অমিত শাহ ওখানটায়, আমি এখানটায় 10 হাত দূর, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমি অমিত শাহকে বলেছিলাম, অমিত শাহ, আমি অধীর চৌধুরী, আমার বাড়ি বাংলাদেশে, আমার বাবা মা সব বাংলাদেশে। তোমার যদি বাপের ক্ষমতা থাকে, আগে আমাকে তাড়িয়ে দেখো, আগে তুমি আমাকে তাড়িয়ে দেখাও, তারপর ভারতবর্ষের 14% মুসলমানদের তাড়াবাতে। বাংলাদেশের সরকার এখানকার মুসলমানদের জন্য কি হালুয়া, পোলাও, বিরিয়ানি, কুরবানি নিয়ে বসাচ্ছে নাকি? মোদী ফ্লাইটে করে নাগরিক আইন নিয়ে চলে আসবে আমাদের দেশে, এই পশ্চিমবঙ্গ। অন্য রাজ্যে নাই, শুধু পশ্চিমবঙ্গ। আর এদিক থেকে আমাদের দিদি কালীঘাট থেকে সে আবার ঝোলাপত্র নিয়ে এনআরসিকে বগলে করে নিয়ে চলে আসবে। তো 2021 নির্বাচনের পর আমি জনসভায় বলেছিলাম যে নাগরিক আইন হাওয়া হয়ে গেল, এনআরসি হাওয়া হয়ে গেল, ভোটও হয়ে গেল। ব্যাপার ভোটের পর না মোদী নাগরিক আইনের কথা বল, না দিদি এনআরসির কথা বল। তো আমি তখন বলেছিলাম, ভাই এনআরসি এখন ঘুমাচ্ছে, এনআরসি ঘুমাতে ঘুমাতে আবার জাগবে। কবে জাগবে? 2024 সালে জাগবে। তাই না করে আপনি যা দালালি করেছেন তার নাম ভারতবর্ষের নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী খুশি দিদি, আপনার কোনো চিন্তা নাই। আপনার প্রতি নরেন্দ্র মোদী খুশি। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়, দিদির খোকাবাবুকে কেউ গ্রেপ্তার করছে না। খোকাবাবুর উপরে কোনো হামলা হবে না।
খোকাবাবুকে কেউ ডিস্টার্ব করবে না। খোকাবাবু যাতে ভালো করে যেতে, তার জন্য ডায়মন্ড হারবারে খোকাবাবুরই পছন্দ করা আরেকটা বিজেপির প্রার্থী খাড়া লেগেছে। আজকে যান খোঁজ নিয়ে দেখুন, খোকাবাবুর পছন্দ করা একজন ব্যক্তি বিজেপির টিকিট নিয়ে ডায়মন্ড হারবারে খোকাবাবুর বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। কারণ একটাই, মোদি চাই খোকাবাবু জিতে যাক, তার সার্টিफिकेट मोदी दिए दिए। खोकाबाबू को समझ रहे हैं आप लोग? ममता बनर्जी की भतीजी, ममता बनर्जी की भतीजा है, लेकिन उनके खिलाफ बीजेपी पार्टी जो उम्मीदवार उतारे हैं तो खुद उनके भतीजे का अपना। तो समझ लो किस तरह की गठबंधन बंगाल में चल रही है। मोदी और दीदी के बीच कितना गहरा रिश्ता है ये आप जरा सा सोच लो। लेकिन फिर भी चुनाव के पहले हर एक किसी को भड़काने की कोशिश करेंगे, आम लोगों को गुमराह करने के लिए कोई कसर नहीं छोड़ेगी। इसके लिए आपको एक ही आपसे सलाह देना चाहते हैं, एक ही नसीहत है कि आप किसी बात पे आकर भ्रमित न हो। ये बीजेपी के साथ साथ दीदी भी बंगाल के हिंदू, बंगाल के मुसलमानों को गुमराह करने की हर संभव प्रयास करेगी, लेकिन आप सावधानी बरतते हुए इसका जवाब सही ढंग से देने का कोशिश कीजिएगा। यही हमारा आपसे निवेदन है। আমরা ভিক্টরকে ভালোবাসি, ভিক্টরকে টিকিট দিয়েছি, ও আমাদের ছোট ভাইয়ের মতো। এখানকার অনেকে বলেছিল আমাকে যে দাদা ভিক্টরকে টিকিটটা দেন। ভিক্টর ফরওয়ার্ড ব্লক পার্টি থেকে কংগ্রেস পার্টিতে আমার হাত দিয়ে জয়েন করেছে। ওর মধ্যে তেজ আছে, দীপ্ততা আছে, প্রতিবাদ আছে, ভালো বলে, একটা মুখর ছেলে, হিম্মতদার ছেলে, ইমানদার ছেলে, তাই তাকে আমরা টিকিট দিয়েছি। সকাল দেখলে যেমন বোঝা যায় दिन কেমন যাবে, सुबह से पता चलता है सारे दिन कैसे गुजरेगी। आज ये महफिल गवाह देते हैं कि विक्टर की जीत तय हो चुकी है। विक्टर और विक्ट्री बराबर हो गए। तो अभी विक्टर से मांगो कुछ मत, क्योंकि चुनाव जीतने के बाद ही मिठाई कबाब मांगना सही होगा। लेकिन विक्टर बिल्कुल तैयार बैठे हैं, वो जरूर जीतेंगे। हम सबके ऊपर दुआ है, आशीर्वाद है। बहुत अच्छा लड़का है और तहे दिल से ऊपर वाले से ये निवेदन करना चाहते हैं, मदद करना चाहते हैं कि अल्लाह ताला, ये भगवान आप पर रहमत विक्टर पर बरसे और एक नौजवान भैया के बंदा आपका खास उम्मीदवार बन के दिल्ली में जाए। ये उम्मीद के साथ विक्टर की जीत होगा ही हो। ये तमन्ना व्यक्त करते हुए